আবার স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। জাতীয় সংসদে পাশ হওয়া ব্যাংক রেগুলেশন বিল ২০২৬-এর মাধ্যমে এস আলম ও নাসা গ্রুপের মতো লুটেরা ব্যবসায়ী গোষ্ঠীগুলো ব্যাংক খাতে পুনর্বাসন হচ্ছে কিনা এমন আলাপ চারিদিকে। কারণ এই আইনের ১৮-এর ক ধারা মোতাবেক ব্যাংকগুলো আগের মালিকানায় ফিরতে পারবে, এক্ষেত্রে কিছু শর্ত ও অঙ্গীকারনামা পরিপালন করতে হবে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন পুরনো লুটপাটকারীরা ফিরে এলে দেশের ব্যাংক খাত আস্থা হারাবে। বিস্তারিত দেখুন সাদাত হাবিবি সেতু রিপোর্টে। জয়যুক্ত হয়েছে ২০২৫ সালের অন্তর্বর্তী সরকারের জারি করা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশে স্পষ্ট বলা ছিল বিপর্যয়ের জন্য দায়ী ব্যক্তিরা অর্থ ফেরত দিলেও মালিকানায় ফিরতে পারবে না। কিন্তু ওই অধ্যাদেশ সংশোধন করে বিল আকারে যেটি পাশ করা হয়েছে তাতে রয়েছে ভিন্ন বার্তা। বিশ্বাসের সামান্য যা অবশিষ্ট ছিল মাননীয় স্পিকার তাও ধ্বংস হয়ে যাবে। মূল বিধানগুলোতে কোনো পরিবর্তন নাই। দিস ইজ দ্য নিউ উইন্ডো ওপেন টু ক্রিয়েট মোর অপরচুনিটি। বর্তমান সরকারের আমলে সংসদে পাশ হওয়া এই নতুন বিলের সেই কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়েছে। বিলের ১৮ ক ধারায় এখন এস আলম কিংবা নাসা গ্রুপের মতো মালিকদের জন্য খুলে দেওয়া হয়েছে প্রত্যাবর্তনের দরজা। এখানে এই ধারা উপধারাতে বলা হতো পুরাতন শেয়ারহোল্ডারদের কাছে ফিরিয়ে দেওয়া হবে, এটা না বলে যদি বলা হতো যে ব্যক্তি খাতে ব্যাংকগুলোকে ছেড়ে দেওয়া হবে দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে, তাহলে কিন্তু এটা এত সমালোচনার জন্ম দিত না এবং জনগণ এটা ভালোভাবে মেনে নিত, আমানতকারীরাও ভালোভাবে মেনে নিত। যারা এই ব্যাংকগুলির অরাজকতার সাথে ইনভলভ ছিল, যাদের কারণে এই ঘটনাগুলি ঘটেছে, যদি আবার তাদের হাতেই এটা ফেরত যায় তাহলে কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টর খুব একটা ভালো পজিশনে থাকবে না। নতুন আইনের শর্ত অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া সহায়তার মাত্র ৭.৫% অর্থ জমা দিলেই মালিকানা ফিরে পাওয়ার আবেদন করা যাবে। বাকি ৯২.৫% অর্থ ১০% সুদে পরবর্তী ২ বছরে পরিশোধের সুযোগ পাবেন তারা। ফলে এস আলমের দখলে থাকা ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী কিংবা নাসা গ্রুপের এক্সিম ব্যাংক আবারও পুরনো চেহারায় ফেরার পথে। সেই একই গ্রুপকে পুনঃপ্রতিষ্ঠিত করা বাংলাদেশের অর্থনীতিতে বা ব্যাংকিং সেক্টরে বা সার্বিকভাবে অর্থনীতিতে সেই স্পেকুলেশনের আগে যে বিষয়টা দরকার সেগুলো হচ্ছে এই প্রশ্নগুলো, এই বিষয়গুলো খতিয়ে দেখা। জেনারেলি বোঝা যায় যে যারা ডিপোজিটর এখানে ভেরি ক্ষীণ বা ভেরি রেয়ার যে তারা হয়তো বা এখান থেকে কোনো একটা অ্যামাউন্ট হয়তো পাবে। চারিদিকে যখন অভিযোগ ব্যাংক লুটেরাদের সুযোগ দিতেই পরিকল্পিতভাবে আইন সংশোধন হয়েছে, তখন বাংলাদেশ ব্যাংক কি ভাবছে? এই ধরনের টাকা পাচার করেছে বা এটা হচ্ছে সেই বিষয়ে এক ধরনের ব্যবস্থা। আরেকটা হচ্ছে বিজনেসটা, এখানে বিজনেসটাকে রিভাইভ করা। এই বিষয়গুলো আলোচিত হচ্ছে, সেই বিষয়গুলো সম্পর্কে সরকার জানেন না, এটা ভাবা কঠিন। সরকার নিশ্চয়ই অবহিত, যদি না থাকে তাহলে ভুল স্বীকার করে সরকার বলা উচিত যেটা তো আমরা জানতাম না। ব্যাংক কোম্পানি আইন যদি ঢেলে সাজানো না হয়, ব্যাংক কোম্পানি আইন যদি আবার সংস্কার করা না হয়, পরিবর্তন করা না হয়, শুধুমাত্র ব্যাংক রেজুলেশন আইন দিয়ে ব্যাংক খাতে কিন্তু সুশাসন নিশ্চিত করা কখনো সম্ভব না, যেটা কিন্তু প্রথম থেকেই সমালোচনার জন্ম দেওয়া শুরু হয়েছে। সাধারণ গ্রাহকদের মনে এখন একটাই প্রশ্ন, আইনের এই পরিবর্তনের ফলে ব্যাংকে গচ্ছিত তাদের আমানতের কি হবে? আবারও কি এস আলম স্টাইলে লুটপাট আর দৌরাত্মের মুখে পড়বে ব্যাংকিং খাত? সেই উত্তর হয়তো ভবিষ্যতই বলে দিবে। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা। ইরানের বন্দরগুলো অবরোধের মার্কিন ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। লেনদেনের শুরুতেই এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৭% বেড়েছে, প্রতি ব্যারেল $৯৫ থেকে বেড়ে উন্নীত হয়েছে $১০২.২৯। বেড়েছে WTI অয়েলের দামও প্রায় ৮% বেড়ে ছাড়িয়েছে প্রতি ব্যারেল $১০৪। পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা সফল না হয় হরমুজ প্রণালী নিয়ে নতুন হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, ভবিষ্যতে হরমুজ প্রণালী দিয়ে মুক্তভাবে জাহাজ চলাচলের একটি চুক্তি হতে পারে, কিন্তু ইরানের বাধার কারণে তা হচ্ছে না। প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালী অবরোধ করে রাখার হুমকি দেন। এতেই তেলের বাজার ফের অস্থির হয়ে উঠেছে। I would say it's holding well. Their military is destroyed. 10 o'clock tomorrow, we have a blockade going into effect. That'll be 10 o'clock tomorrow. Other nations are working so that Iran will not be able to sell oil. সারা বিশ্বের মতো জ্বালানি সংকটের কবলে পড়েছে অস্ট্রেলিয়া। দেশটিতে পেট্রোল ও ডিজেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, যার বড় ধাক্কা লেগেছে লরি বা ট্রাক শিল্পে। একই সঙ্গে দূরপাল্লার ভারী ট্রেন চালানোর জন্য
অপারেটররা ডিজেলের উপর নির্ভরশীল। এ অবস্থায় সাধারণ মানুষকে ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের অনুরোধ জানান দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। কমছে না জ্বালানি তেলের সংকট, ফিলিং স্টেশনগুলোতে বেড়ে চলেছে গ্রাহকদের দীর্ঘ লাইন। একই সঙ্গে তেলের অবৈধ মজুদ প্রতিরোধেও চলছে অভিযান। কুড়িগ্রামে তেল পেতে গ্রাহকদের ভোগান্তির শেষ নেই। জেলার 22টি ফিলিং স্টেশনে প্রতিদিন 4 লাখ লিটার তেলের চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে অর্ধেকেরও কম। বরাদ্দ না পাওয়ায় অধিকাংশ পাম্প বন্ধ রয়েছে। জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধ, সরবরাহের স্বচ্ছতা আনা এবং জনভোগান্তি কমাতে জয়পুরহাটে ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। এদিকে সাতক্ষীরায় অভিযান চালিয়ে মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাসা ও ব্যক্তিগত গোডাউন থেকে অবৈধভাবে মজুদ 1200 লিটার ডিজেল জব্দ করেছে যৌথ বাহিনী। এদিকে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে মালয়েশিয়া ও ভারত থেকে আসা এলপিজি বাহী দুটি জাহাজ। আসার অপেক্ষায় রয়েছে আরও কয়েকটি জাহাজ। গতরাতে মালয়েশিয়া থেকে ডিএল লিলি এবং ভারত থেকে গ্যাস ক্যারেজ নামের দুটি এলপিজি বাহী জাহাজ বন্দরে আসে। পরে চার্লিং ও ব্রাভো পয়েন্ট নোঙর করে জাহাজ দুটি আজ যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়া থেকে এলএনজি নিয়ে আরও দুটি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া 15 এপ্রিল অস্ট্রেলিয়া এবং 18 এপ্রিল অ্যাঙ্গোলা থেকে আসবে এলএনজি কার্গো। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলা এবং দেশের বাজারে এলপিজি ও শিল্প গ্যাসের সরবরাহ সচল রাখতে এ উদ্যোগ। বাংলা বর্ষবরণে চাহিদা বাড়ায়, বাজারে অস্বাভাবিক দাম বেড়েছে ইলিশের। ছোট মাঝারি আকারের ইলিশ সীমিত পরিমাণে থাকলেও বড় ইলিশ প্রায় দুষ্প্রাপ্য। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেল সংকটে মাছ ধরা ব্যাহত হওয়ায় ইলিশের এই আকাল। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে সমর ইসলামের রিপোর্ট। দেশের অন্যতম বৃহৎ পটুয়াখালীর মৎস্য অবতরণ কেন্দ্র আলিপুর ও মহিপুর পাইকারি বাজার। বড় ইলিশের দেখা নেই। জাটকা বা তার চেয়ে সামান্য বড় ইলিশ নিয়ে পাইকারদের হাঁকডাক, দাম আকাশচুম্বী। আড়ত মালিকরা জানান, তেল সংকটের কারণে জেলেরা পর্যাপ্ত মাছ ধরতে পারছেন না। এর সঙ্গে 15 এপ্রিল থেকে শুরু হওয়া 58 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা এবং বৈশাখ ঘিরে বাড়তি চাহিদা থাকায় বাজারে ইলিশের সরবরাহ কমে গেছে। ইলিশের চাহিদা তো ভাই দিনের দিন বর্তমানে অনেক বৃদ্ধি, বুঝছেন। ধরেন আগে যা লাগবে তার চেয়েও এখন বেশি লাগে, কারণ সামনে পয়লা বৈশাখের জন্য বাচ্চারা খেতে চায় ইলিশ পান্তা, কিন্তু দাম অনেক বেশি, কিনতে পারতেছি না। পাইকারি বাজারের এই ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে খুচরা বাজারেও। বৈশাখ ঘিরে বরিশালের মাছের বাজারেও ইলিশের সংকট চরমে, দাম আকাশ ছোঁয়া। সামনে আমাদের পয়লা বৈশাখ আসতেছে, এজন্য মাছের খুব চড়া দাম যাইতেছে বাজারে। পয়লা বৈশাখ উপলক্ষে যে ইলিশের বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন, আসলে ওই মাছটা আমাদের বাংলাদেশে এখন নাই। ঘাটে মাছ একদম কম, আগের তুলনায় 10 ভাগের 1 ভাগও নাই। বরগুনার বাজারে 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 4000 টাকা কেজি দরে। দাম বাড়ার কারণে অনেকে কিনতে না পেরে বৈশাখে পান্তা ইলিশের স্বপ্ন মনেই লালন করছেন। 14 এপ্রিল আমাদের বর্ষবরণ, অনেকে পয়লা বৈশাখে ইলিশ খেতে চায়, পান্তা ইলিশ। সেই কারণে ইলিশের দাম এখন কিছুটা বেশি বলেই মনে হচ্ছে। বঙ্গোপসাগর ও পাশের এলাকায় 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিনের জন্য সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সমর ইসলাম, 21 টেলিভিশন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা 30-40 হাজার রকমের ফুলের মেলা বসেছে সৌদি আরবের ইয়াম্বু শহরে। শহরটির বুক জুড়ে সৌন্দর্য ছড়াচ্ছে এমন রঙিন ফুল। ফুল দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন নানা বয়সী মানুষ। প্রায় মাসব্যাপী চলবে ফুল উৎসব। সৌদি আরব থেকে মোহাম্মদ ফিরোজের পাঠানো তথ্য, ডেস্ক রিপোর্ট। ধুধু মরুভূমির মাঝে রং বেরঙের নানান ফুল, যেন এক ফুলের রাজ্য। টিউলিপ, গোলাপ, গ্ল্যাডিওলাস, নাম না জানা নানান ফুল।
2006 সাল থেকে হয়ে আসছে সৌদি আরবের ইয়াম্বু শহরের ফুলের মেলা। সৌদি রয়্যাল কমিশন ল্যান্ডস্কেপ ইরিগেশন বিভাগের উদ্যোগে আয়োজিত মেলা দেখতে ভিড় জমান হাজার হাজার ফুল প্রেমীরা। খুব ভালো লাগছে, গতবারও এসেছিলাম, খুব ভালো লেগেছে। এবারও একটু নতুনত্ব কিছু এসেছে। ফ্লাওয়ার ফেস্টিভ্যাল, এখানে প্রায় অনেক রকমের ফুল আছে, দেখতে অনেক সুন্দর, এন্ড ওয়েদারটাও অনেক সুন্দর আজকের। প্রতিদিন শত শত মাইল পথ পাড়ি দিয়ে ফুলের রাজ্যে প্রশান্তি খুঁজতে আসেন প্রবাসী বাংলাদেশিরাও। এছাড়াও আসেন পাকিস্তান, ভারত, নেপাল, ফিলিপিন্স, মিশর ও লেবানন সহ বিভিন্ন দেশের নাগরিকরা। ওয়েলকাম টু দ্য ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। আই এম Diana, I am from Mexico and I am very happy to share that this is amazing event. আসলে আমরা রেসিডেন্ট, আমরা এখানেই কাজ করি, এখানেই থাকি, তো প্রতি বছর অনেক লোকের সমাগম হয়। মাসব্যাপী এই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল আয়োজনের মধ্য দিয়ে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ইয়াম্বু শহর। রং বেরঙের লাখো ফুলে সাজানো হয়েছে এই ফুলের মেলা, যেখানে পাওয়া যায় বিশ্বের প্রায় সব দেশের ফুল। মেলার বিনোদন মঞ্চে শিশু কিশোরদের জন্য রয়েছে খেলাধুলা ও আতশবাজির ব্যবস্থা। 2014 সালে বিশ্বের সবচেয়ে বড় ফুলের বাগান হিসেবে গিনেস বুকে স্থান করে নেওয়া ছাড়াও 2017 সালে বিশ্বের সবচেয়ে বড় ফুলের মেলা হিসেবে পরিচিত পায় ইয়াম্বু, যার কারণে সৌদি নাগরিকরা শহরটির নাম দিয়েছে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল সিটি। মেলা চলবে 28 এপ্রিল পর্যন্ত, প্রতিদিন বিকেল 4টা থেকে মধ্যরাত পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 414 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 39,190 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার, হ্যাংসেংয়ের সূচক 176 পয়েন্ট কমে অবস্থান করছে 19,064 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 61 পয়েন্ট কমে অবস্থান করছে 3,804 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,168 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 42 পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 241 পয়েন্ট কমে অবস্থান করছে 77,378 পয়েন্টে বেড়েছে। থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 5 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,367 পয়েন্টে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আইনুল ইসলামের সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।